আশুলিয়ার তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডের ৮ বছর পার হলেও শেষ হয়নি নিহত পরিবারের আহাজারি। ট্যানারির বর্জ্যে দূষিত হচ্ছে ধলেশ্বরী নদীর পানি, মৃত মাছ ভেসে উঠছে নদীতে, আতঙ্কের সাধারণ মানুষ। সিরাজগঞ্জের তারাশে অজ্ঞাত রোগে নষ্ট হয়ে গেছে শত শত বিঘা জমির আমন ধান, কীটনাশক প্রয়োগ করলেও তা কাজে আসেনি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি রেশমি আক্তার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আশুলিয়ার তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডের ৮ বছর পার হলেও শেষ হয়নি নিহত পরিবারের আহাজারি ও আহত শ্রমিকদের চিকিৎসার আকুতি। বিদেশি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় কিছুটা স্বস্তি আসলেও স্মৃতিতে থাকা ক্ষত এখনও ব্যথা দিয়ে চলেছে। দীর্ঘশ্বাস শুধু বছর পূর্তিতে ফুলেল শ্রদ্ধা আর স্মরণে। প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মোবালিক করিম। গেল ৭ বছরের মতো সকাল থেকেই এভাবেই জড়ো হয়েছেন তাজরিন ফ্যাশনের সেদিনে ভাগ্যহারাদের স্বজনেরা, সঙ্গে সারথি বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ শ্রমিক। প্রতিবারের মতো সব ফুলেল শ্রদ্ধা আর দিনভর প্ল্যাকার্ড আর দোয়া মোনাজাতেই শেষ। আগের মতো একই দাবি, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসনের আর তাজরিন মালিকের সাজার। কিন্তু সেদিন যাদের ভাগ্যের ফেরি দূরে চলে গিয়েছিল, কেমন আছেন তারা? আতঙ্ক কাটেনি শারীরিকভাবে অক্ষম, কর্মহীন আর অনাহারে থাকা এই মানুষগুলো। জীবন কাটছে অবহেলায়, মানসিক যন্ত্রণায়। আমরা এমন অবস্থায় আছি, আমাদের করুণ অবস্থা। কাজে দাঁড়াবার পারি না, এই কাজ জুল করবার নয়, কইরা হেরা ১ মাস পরে ছুটি চাইলে ছুটি দেয় না, অ্যাবসেন্ট করলে বাইর করে দেয়। আমরা এখন কিভাবে কাজ করে খাবো? যারা নিহত বা অক্ষম হয়ে পড়েছেন তাদের পরের প্রজন্মেরও অনিশ্চিত ভবিষ্যৎ। অর্থ উপার্জনে তাদের অনেকের সন্তানও গার্মেন্টস শ্রমিকের খাতায় লিখিয়েছেন নাম। বাচ্চার ভরণ কিভাবে করবো, সংসার কিভাবে ভরণ পোষণ করবো, বাচ্চার কিভাবে মানুষ করবো, এদের এখন কোনো কুল নাই। নদীর যেমন ভাঙা গেলে কোনো কিছু রাখে না, আগুন মনে তো সেভাবে কিছু রাখে না, আমাদের কিচ্ছুই রাখে না। আমরা এখন খুবই কষ্ট করে আছি, যে আমরা না পেটে খাবার দিতে পারতেছি, না চিকিৎসা করতে পারতেছি, ক্ষমতাও নাই, আমরা পারতেছি না। যদি সরকার যদি আমাদের দিকে তাকায়, যদি আমাদের জন্য এই কাজটা করে, সারা জীবন আমরা তাদের কাছে ঋণী থাকবো। মাঝে মধ্যে বিদেশি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় কিছুটা স্বস্তি আসলেও চোখ বন্ধ করলেই অনেকে আটকে ওঠেন সেদিনের কথা ভেবে। ৫তলা থাকি লাভ দিয়ে ২তলার ছাদে পড়ছি, আমার পা ভাঙা, পায়ের রড ঢুকানো, বামের মাংস ছিল। আমি এখন পর্যন্ত ১ টাকা ওই জায়গা থেকে পাইনি। আর একটা ছোট বাচ্চা চাকরি করে, তেলের পাম্পে বাড়িওয়ালা নিয়ে দিয়েছে, সে মাস গেলে ৬,০০০ টাকা বেতন পায়। এইটুকু উপার্জন দিয়ে আমার সংসার চলা অনেক কষ্ট। কর্তৃপক্ষের জোর কোনো পদক্ষেপ একটু হলেও হয়তো তাদের ফেরাতে পারবে সাধারণ জীবনে বলে মনে করছেন এই শ্রমিক নেতা। উদাত্ত আহ্বান জানাবো যেন তাজরিনের নিহত আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হয় এবং যারা আহত হয়ে নির্ভীক জীবনযাপন করছে তাদের যেন কর্মসংস্থান এবং পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়। মোবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। সাভারের হেমায়েতপুর এলাকায় ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত বাংলাদেশ বেসিক চামড়া শিল্পনগরী, যেখানে কারখানা রয়েছে ১৩০টি। এই ট্যানারি কারখানার দূষিত পানি সরাসরি ধলেশ্বরী নদীতে পড়ছে। এর ফলে নদীর পানি দূষিত হয়ে মৃত মাছ নদীতে ভেসে উঠছে। অন্যদিকে ট্যানারি কারখানার দুর্গন্ধে এই এলাকার বিভিন্ন বয়সের মানুষ ভুগছেন নানান রোগে। আব্দুল্লাহ আল ওয়াহিদের প্রতিবেদন। প্রায় ২০০ একর জায়গার উপর ২০০৩ সালে একটি পরিকল্পিত চামড়া শিল্পনগরী গড়ে তোলার লক্ষ্যে সাভারের হেমায়েতপুরে শুরু হয়েছিল বেসিক চামড়া শিল্পনগরী সাভারের কার্যক্রম। কথা ছিল এই পরিকল্পিত চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলোর ক্রোমিয়াম মিশ্রিত তরল পানি সিটিপির মাধ্যমে শোধন করে ছাড়া হবে ধলেশ্বরী নদীতে। পরিকল্পনার এই শ্রুতিমধুর কথা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ আছে, ফলে দূষণের কবলে ধ্বংসের মুখে এখন ধলেশ্বরী নদী। এই পানি এখন যারা ব্যবহার করে বর্তমানে তারা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখন এই পানি ব্যবহার করার মতো না। গোসল করলে পারে পোলাপানের শরীর দিয়ে গোটা মোটা ওঠে, চুলকায়, অনেক সমস্যা হয় পোলাপানের। দূষণের কারণে গত কয়েকদিন ধরে ধলেশ্বরীতে মরে যাচ্ছে মাছ, জানিয়ে উদ্বিগ্ন নদী এলাকার মানুষরা। ট্যানারে আওয়ার পরে থেকে এই নদীতে ছোট ছোট মাছ যখন পোনা সারে তখন মাছ মারা যায়। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত নেওয়া উচিত পদক্ষেপ, অন্যথায় এর বিস্তৃতি আরো বাড়ার শঙ্কা প্রকাশ করছেন তারা। অনেক পদার্থ
সেই বর্জ্য পানির সাথে মিশে কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতিটি একেবারে জটিলতম অবস্থায় পৌঁছে গেছে। ইমিডিয়েটলি মাছগুলিকে বাঁচানোর জন্য ওয়াটার ফ্লো কিভাবে বাড়ানো যায় সেই ব্যবস্থাটা করা, তা না হলে আগামীতে এটি ডাউন স্ট্রিমের দিকে আরও বিস্তৃতি ঘটবে। জলজ উদ্ভিদ, দেশীয় মাছ আর বুড়িগঙ্গাকে রক্ষা করার জন্য রাজধানীর হাজারীবাগ থেকে এই চামড়া শিল্প নগরীকে স্থানান্তরিত করে আনা হয়েছে সাভারের হেমায়েতপুর ধলেশ্বরী পাড়ে। যে পরিকল্পনায় এই চামড়া শিল্প নগরী সাভারে আনা হয়েছিল, বাস্তবিকভাবে তার বাস্তবতা একেবারেই চোখে পড়ছে না। ট্যানারির ক্রোমিয়াম মিশ্রিত পানি নদীতে পড়ায় সেই বুড়িগঙ্গার মতোই এখন ধলেশ্বরীও মরতে বসেছে। সাভারের হেমায়েতপুর থেকে আব্দুল্লাহ আল ওয়াহিদ, মাই টিভি, ঢাকা। শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে বরিশালেও বেড়ে চলছে সর্দি, কাশি সহ মহামারী করোনা ভাইরাস নানা রোগ। তাই বরিশালের জেলা প্রশাসনের উদ্যোগে রাস্তার পথচারী এবং ব্যবসায়ীদেরকে সচেতনতার পাশাপাশি মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আরও কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সকালে জেলা ম্যাজিস্ট্রেট SM অজিউর রহমানের নেতৃত্বে নগরের নতুন বাজার, BM কলেজ রোড ও নথুল্লাবাদ এলাকায় অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা। স্বাস্থ্যবিধি মেনে বাউল গানের অনুমতি চেয়ে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন বাউল শিল্পীরা। সকালে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, করোনা ভাইরাসের কারণে বাউল শিল্পীরা দীর্ঘদিন ধরে বসে আছে। বাউল শিল্পীরা গান বাজনা ছাড়া অন্য কাজ করতে পারছে না। এ সময় বাউল গানের অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেন তারা। গাজীপুরের নাওজোর এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর মহানগরের ইসলামপুর নাওজোর সংযোগ সড়কে দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নাটোরের বড়াই গ্রামে অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বামীকে তালাক দেওয়ার স্ত্রী নার্গিস আক্তার নূপুরকে অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছে স্বামী আবু তালেব। গতকাল উপজেলার জোয়ারি ইউনিয়নের কামারদহ গ্রামে ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আবু তালেবকে গ্রেফতার করা হয়েছে। সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়। আমদানি রফতানি গতিশীল ও সহজ করতে বেনাপোলে চেকপোস্টে IGM এন্ট্রি চালু হচ্ছে। সকালে বেনাপোল চেকপোস্ট 0 পয়েন্টে IGM এন্ট্রির উদ্বোধন করেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান। এ সময় তার সাথে বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার ডক্টর নিয়ামুল ইসলাম, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ, বিজিবি সহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা আরিচা মহাসড়কের ধামরায় অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ও যানজট সৃষ্টি হয়। এমন শিরোনামে মাই টিভিতে নিউজ প্রচারের পর মহাসড়কের পাশে অবৈধ গাড়ি পার্কিং সরাতে বাস ট্রাকে রেকার লাগিয়ে মামলা দায়ের করছে গোলরা হাইওয়ে থানা পুলিশ। হাইওয়ে থানা অফিসার ইনচার্জ OC মনির জানান, রেকার সংকটের কারণে মামলা দেওয়া হচ্ছে। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে মামলা ও অভিযান অব্যাহত থাকবে। পদ্মা সেতুর সাথে সংযোগ রেখে 4 লেন সড়কসহ রেল সংযোগ শরীয়তপুর হয়ে মেঘনা টানেল বা সেতু দিয়ে চাঁদপুরের সাথে সংযুক্ত হওয়ার লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। শরীয়তপুর ইব্রাহিমপুর 4 লেন আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ পারভেজ হাসান, পুলিশ সুপার SM আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে বিভিন্ন দাবি দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীকের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে সংসদ সদস্য জহিরুল ইসলাম, সংসদ সদস্য সানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির সহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। লালমনিরহাটে KNS মা ও শিশু বিশেষায়িত হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। দুপুরে কালীগঞ্জের কাশিরাম এলাকায় নির্মাণাধীন হাসপাতালটি পরিদর্শনে যান। এ সময় লালমনিরহাট সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী হাসান মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে ভূষিত উদীয়মান তরুণ সাদাত রহমানকে জেলা প্রশাসন কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে। দুপুরে সাদাতকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নড়াইল জেলা প্রশাসক আঞ্জুমান আরা। এ সময় জেলা পুলিশ সুপার জসিমউদ্দিন সহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জামালপুরে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণ বিষয়ক মিডিয়া মোবিলাইজেশন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের দেউরপাড় চন্দ্রায় আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি পাবে, এতে কমবে নির্যাতন। জামালপুরের তুলসীপুর পাকুল্লায় জমি নিয়ে বিরোধের জের ধরে জোরপূর্বক জমি দখল ও ফলজ বাঁশঝাড় কেটে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সকালে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে সদরের তুলসীপুর পাকুল্লা গ্রামে জোরপূর্বক জমি দখল ও ফলজ ও বাঁশঝাড় কেটে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন জমির মালিক জয়নাল আবেদিন বিশ্বাস ও ওয়াদুদ আলী বিশ্বাস। জয়পুরহাটে শ্লীলতাহানি ও মারধরের মামলা করার পর আসামিরা মামলাটি ধামাচাপা দিতে কাউন্টার মামলা করে। এতে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী পরিবার। নিরাপত্তা চেয়ে সাংবাদিক সম্মেলন করেছে তারা। সকালে জয়পুরহাট জেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এ সময় বক্তব্যে ভুক্তভোগী পরিবারের পক্ষে রুমা খাতুন সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানান। ধান চাল ক্রয় কমিটিতে জেলা উপজেলায় কৃষক সংগঠনের প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কুড়িগ্রামে আনন্দ র্যালি ও অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করে কৃষক লীগ কুড়িগ্রাম জেলা শাখা। সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান বীরবল। এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস.এম. ওমর ফারুক সহ অনেকে। ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক প্রতিনিধি সম্পৃক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ র্যালি করেছে জয়পুরহাট জেলা কৃষক লীগ। সকালে জয়পুরহাট পৌরসভা চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ধান চাল ক্রয় কমিটিতে কৃষক সংগঠনের প্রতিনিধিদের সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মানিকগঞ্জে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মানিকগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান নজরুলের সভাপতিত্বে আনন্দ র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ভূঁইয়া ও সাংস্কৃতিক সম্পাদক কামাল আহমেদ কমল সহ অন্যান্যরা। মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা। সকালে এই কর্মসূচিতে বক্তারা বলেন, ৭১-এর পরাজিত শক্তি ধর্মকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চায়। এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রুখে দাঁড়াবে বলেও জানান তারা। ময়মনসিংহের বড়ুরচর উপজেলায় তাঁতি লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শেখ আমানুল ইসলাম জলিলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বড়ুরচর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে ও ডাক্তার হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল। কুমিল্লার বুড়িচং উপজেলার যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার বাসির খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকলাক হায়দারের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুবলীগ নেতা বাসির খান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের রুহের আত্মার শান্তি কামনায় চট্টগ্রামে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম মুনিরিয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুনিরিয়া যুব তাবলিগ কমিটির সহসভাপতি প্রফেসর আবুল মনসুর ও মাওলানা মোহাম্মদ ইসমাইল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাবেক প্রেসিডেন্ট পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলের গৌরবোজ্জ্বল ঐতিহ্য নিয়ে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। দেশের সর্বস্তরের মানুষের আস্থার ঠিকানা এখন জাতীয় পার্টি বলে মন্তব্য করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া। গতকাল জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলা নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার ঘোরজান ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে ঘোরজান ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ঘোরজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫ আসনের স্থানীয় সাংসদ আব্দুল মোমিন মণ্ডল। কুমিল্লার হোমনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু করা হয়। সকালে এতে উপজেলার ৩ নং দুলালপুর ইউনিয়নের আগের কমিটিকে বিলুপ্ত করে নতুন কমিটি ৫১ সদস্য বিশিষ্ট কমিটিকে ঘোষণা করা হয়। বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আতিয়ার রহমান সর্দারের সভাপতিত্বে বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন যশোর ৬ আসনের সংসদ সদস্য জনাব শাহিদ চাকলাদার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন। পিরোজপুরে সন্তান কামরুজ্জামান খান শামীমকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করায় এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল পিরোজপুর যুব সমাজের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় যুব সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিরুজ্জামান অনিক সহ আরও অনেকে। পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান হাসান, সাধারণ সম্পাদক জামশেদ সহ অর্ধশত ছাত্রলীগ যুবলীগ নেতাদের কারামুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপন। এবার কৃষি সংবাদ। সিরাজগঞ্জের তারাশে অজ্ঞাত রোগে নষ্ট হয়ে গেছে শত শত বিঘা জমির আমন ধান। বিভিন্ন কোম্পানির বালাইনাশক প্রয়োগ করলেও তা কোনো কাজে আসেনি। কৃষকদের অভিযোগ, স্থানীয় কৃষি অফিস যদি সঠিক সময়ে কার্যকর পদক্ষেপ নিত, রোগ নির্ণয় করে পরামর্শ দিত, তাহলে বড় ধরনের এই ক্ষতি হতো না। প্রতিনিধি এইচ.এম. মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ। বিস্তীর্ণ মাঠে সোনালী ধান, কেউ ব্যস্ত ধান কাটায়, কেউ বা তুলছেন ঘরে। মৌসুমের এ সময়ে এমন দৃশ্য খুব স্বাভাবিক হলেও সিরাজগঞ্জের তারাশ উপজেলার শত শত কৃষকের এবার মাথায় হাত। এখানকার তালম, দেশিগ্রাম ও মাধাইনগর ইউনিয়নের একরের পর একর আমন ধান মরে গেছে অজ্ঞাত রোগে। নানা ওষুধ প্রয়োগ করেও মেলেনি প্রতিকার। আমার যে জমিটা ক্ষতি হয়েছে, এই ক্ষতির একটুকু ধান আসবে না। এই ক্ষতিটা হচ্ছে একবার আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে। ৬ বিঘা জমি ২৪-২৫ হাজার টাকা খরচা আমার। এরকম সবারই মনে করেন যে এরকম খরচা হয়েছে। কত রকমের বিষ দিলাম, কাজ হলো না। স্থানীয় কৃষি অফিসও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ কৃষকদের। কৃষিও তো আমাদের সাথে কোনো সাক্ষাৎ হয়নি, কারণ ক্ষতি কম কিচ্ছু তো আমরা বুঝবো, আসে নাই যখন কাছে, তো কি বুঝবো আর কি হবে। তাদেরকে বলি, তারা বলে যে এই বিষ দাও, ও বিষ দাও, আমরা ওই বিষ দিই, তাতে কাজ হয় না। এদের নির্ণয় করে এটা একটা সুষ্ঠু সমাধান এরকম কিছু আমাদের দেয় নাই। এ অবস্থায় সামনের দিনগুলোতে কিভাবে চলবেন তা নিয়ে দুশ্চিন্তার যেন শেষ নেই কৃষকদের। চাইছেন সরকারি সহযোগিতা। সরকার আমাদের কিছু সাহায্য করবি কি না করবি এটা আল্লাহ জানে। তো ধান তো হয়ই নাই, কি করে এখন আবাদ করব। যদিও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি,
ক্ষতিগ্রস্ত এলাকায় চাষিদের দেয়া হয়েছে পরামর্শ। এতে সমস্যার সমাধানের পাশাপাশি ফলন ভালো পেয়েছেন চাষিরা। দীর্ঘদিন পানি আটকে থাকার কারণে এবং কিছুটা বন্যার কারণে নিমজ্জিত হওয়ার কারণে যে সমস্যাটা হয়েছিল অল্প কিছু আর কি, সেখানেও আমরা উঠান বৈঠক করেছি, তাদের সাথে প্রচুর আমরা কথা বলেছি এবং সেখানে স্প্রে করা হয়েছে এবং মাইক্রোনিউট্রিয়েন্ট, এবং পরবর্তী সময় সেখানে রিকভারি হয়েছে আর কি। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সবসময় সরকার মাঠে থাকবে। সরকার যদি বাজারে থাকে তাহলে মিল মালিক, আড়তদার ও ফরিয়া ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কম দামে ধান কিনতে পারবে না। নিয়ামতপুর উপজেলায় ৪,৫৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় ভাঙ্গা এর আয়োজনে ইডি এর সহযোগিতায় নতুন উদ্ভাবিত জাতসমূহের চাষাবাদে কৃষক উদ্বুদ্ধকরণের অংশ হিসেবে ব্রি ধান ৮৭ এর মাঠ দিবস পালিত হয়েছে। সকালে উপজেলার মানিকদহ গ্রামে মাঠ দিবসের অনুষ্ঠানে কার্যালয়ে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর একলাসুর রহমান। নেত্রকোনার কেন্দুয়ায় জল্লি গ্রামের সরকারি উন্নয়ন সহায়তার আওতায় কৃষি অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের সরবরাহকৃত নওগাঁ থেকে আসা ধান কাটার যন্ত্র হারভেস্টার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, জানান হারভেস্টারের মালিক মোহাম্মদ দেওয়ান শহীদ। কুমিল্লায় ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শতাধিক ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহার। এ সময় আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, ভাইস চেয়ারম্যান তরিকুর রহমান জুয়েল। কুষ্টিয়ায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ১০,০০০ প্রান্তিক কৃষকের জন্য পুনঃ অর্থায়ন স্কিম ২০২০ মাঠ পর্যায়ে বিতরণ শুরু হয়েছে। গতকাল স্বেচ্ছাসেবী সংগঠন সেতু কুষ্টিয়ার উদ্যোগে ও বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে উক্ত ঋণ বিতরণ করেন। কর্মসূচির উদ্বোধন করেন সেতুর নির্বাহী পরিচালক এম এ কাদের। পদ, পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নতিকরণের দাবিতে কেন্দ্রীয় কমিটির নির্দেশে যশোরে পুনর্দিবস কর্মবিরতি পালন করেছে কালেক্টরেট সহকারী সমিতি সংগঠন। আন্দোলনের ৯ দিন পার হলেও প্রতিদিনের ন্যায় সকালে কাজ বন্ধ রেখে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে পূর্ণদিবস কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। পদবি ও পদোন্নতির দাবিতে ৮ম দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চট্টগ্রাম জেলা শাখা। সমিতির আহ্বানে চট্টগ্রামের বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসন অফিসের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সহ সভাপতি স্বদেশ শর্মা, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক উদয়ন কুমার বড়ুয়া। নড়াইলে ২৪টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে ৭,৬৫,০০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হন প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। জেলা প্রশাসক আঞ্জুমান আরার সভাপতিত্বে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেহেরপুরের গাংনী উপজেলা চোরাচালান প্রতিরোধ ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে গাংনী উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহিদুজ্জামান খোকন, উপজেলা নির্বাহী অফিসার RM সেলিম শাহনেওয়াজ, চেয়ারম্যান M A খালেক সহ অন্যান্যরা। ঢাকার ধামরাই পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মতবিনিময় সভায় পৌর মেয়র গোলাম কবির মোল্লা বলেন, সভার উন্নয়ন কে ধরে রাখতে সব ধরনের চেষ্টা করে যাবেন। এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান
সোহানা, জেসমিন মুক্তা ও পৌর যুবলীগের সহসভাপতি আলী খান সহ আরো অনেকে। মেহেরপুরের গাংনীতে জেলা তথ্য অফিসের আয়োজনে পাকুড়িয়া কমিউনিটি কোর গ্রুপের লার্নিং সেন্টার চত্বরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার RM সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন মেহেরপুর 2 গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাদিউজ্জামান খোকন। এ সময় জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন ও ধানখোলা ইউনিয়ন চেয়ারম্যান আখিরুজ্জামান উপস্থিত ছিলেন। কুমিল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সহ সভাপতি ও প্রধান শিক্ষকগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনদের হামলায় ওয়ার্ড বয়, স্বেচ্ছাসেবিকা সহ এক চিকিৎসক লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটনা ঘটে। পুলিশ জানায়, খবর পেয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে। ফরিদপুর মধুখালী উপজেলার ঘোপঘাট গ্রামে 2টি সংখ্যালঘু পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। সকালে ক্ষতিগ্রস্ত পরিবার সহ এলাকাবাসীরা ঢাকা খুলনা মহাসড়কে মানববন্ধন করেন। এ সময় বক্তারা ক্ষতিগ্রস্ত পরিবারের উপরে হামলার জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনিতে বসবাসরত কর্মচারীদের উচ্ছেদ প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল চট্টগ্রামের CRB রেলওয়ে হাসপাতাল কলোনির বাসিন্দা ও রেলওয়ের বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি শেখ মোহাম্মদ লোকমান হোসেন সহ আরও অনেকে। কক্সবাজার জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি SM সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনান সহ নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিমানবন্দর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল। এছাড়াও ছাত্রলীগের কক্সবাজার শহর শাখা, বিভিন্ন কলেজ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হতে মুন্সিগঞ্জের সিরাজদি খানে ভূমিহীন পরিবারের মাঝে জমি ও ঘর বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার বাসাইল ইউনিয়নের দক্ষিণ রাঙ্গাবিলা গ্রামে 6টি ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বগুড়ার শিবগঞ্জে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সমাবেশ করেছে বিট পুলিশ। গতকাল বিকেলে উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিট পুলিশিং সমাবেশে বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের DIG আব্দুল বাতেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। বসবার জন্য সহায়তা করবেন আমাদের মাশাআল্লাহ। এরই সাথে শেষ করছি সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আশুলিয়ার তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের 8 বছর পার হলেও শেষ হয়নি নিহত পরিবারের আহাজারি। ট্যানারির বর্জ্যে দূষিত হচ্ছে ধলেশ্বরী নদীর পানি, মৃত মাছ ভেসে উঠছে নদীতে, আতঙ্কে সাধারণ মানুষ। সিরাজগঞ্জের তারাশে অজ্ঞাত রোগে নষ্ট হয়ে গেছে শত শত বিঘা জমির আমন ধান, কীটনাশক প্রয়োগ করলেও তা কাজে আসেনি।
দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbtnews। আর ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla।